একবার ভাবুন, একজন মানুষ যিনি দেশের জন্য নিজের জীবন বাজি রেখে সংসদ ভবনে বোমা ছুঁড়েছিলেন, যিনি ব্রিটিশদের কাঁপিয়ে দিয়েছিলেন, যিনি ভগৎ সিংয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিপ্লবের আগুন জ্বালিয়েছিলেন, সেই মানুষটাই স্বাধীন ভারতের রাস্তায় রাস্তায় চাকরির খোঁজে ঘুরছেন, হাসপাতালের বেড পর্যন্ত পাচ্ছেন না, আর শেষ মুহূর্তে আক্ষেপ করে বলছেন, যে শহরের জন্য একসময় বোমা তৈরি করেছিলাম সেই শহরেই আজ আমি বোঝা হয়ে গেলাম। এই মানুষটির নাম বটুকেশ্বর দত্ত। ইতিহাস তাকে মনে রাখে 8ই এপ্রিল 1929-এর সংসদ ভবনে বোমা নিক্ষেপ কাণ্ডের জন্য, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় বিস্ময় হল স্বাধীনতা অর্জনের পর তার প্রতি ভারতের নির্মম উদাসীনতা। আসুন এই ভিডিওতে জেনে নিন বিপ্লবী বটুকেশ্বর দত্তের বেদনাদায়ক জীবন কাহিনী। বটুকেশ্বর দত্ত ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম কাণ্ডারি ছিলেন। ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন ভগৎ সিংয়ের সঙ্গে 1929 সালের 8ই এপ্রিল নতুন দিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা নিক্ষেপ করার জন্য। 1910 সালের 18ই নভেম্বর বর্ধমানের খণ্ডঘোষ থানার ওয়ারি গ্রামে বটুকেশ্বর দত্তের জন্ম হয়। তার বাবার নাম ছিল গোষ্ঠবিহারী দত্ত। বটুকেশ্বর ছোটবেলায় মোহন নামেই বেশি পরিচিত হলেও তাকে বটু, বাট্টু নামে ডাকা হতো। তার বাবা রেল কর্মচারী ছিলেন, যিনি পরবর্তীকালে কর্মসূত্রে কানপুর এলে বটুকেশ্বরও তাঁর সঙ্গে সেখানে যান। স্বাধীনতা লাভের পর 1947 সালের নভেম্বর মাসে তিনি অঞ্জলি দেবীকে বিবাহ করেন। তাঁদের একমাত্র কন্যার নাম ভারতী দত্ত বাগচি। বটুকেশ্বর কানপুরের PPN হাই স্কুলে পড়াশোনা করেছেন। সেখান থেকে তিনি 1924 সালে স্কুল স্তরের পড়াশোনা সমাপ্ত করেন। বটুকেশ্বর ছোটবেলা থেকেই একজন সাহসী ও সংবেদনশীল যুবক হিসাবে বেড়ে উঠেছিলেন। ছোটবেলা থেকেই দেশের প্রতি তার ভালোবাসা ছিল অগাধ। তার প্রথম যৌবনেই বটুকেশ্বর ব্রিটিশ বিরোধী রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তরুণ বয়সে ভগৎ সিংয়ের সঙ্গে বটুকেশ্বর দত্তের পরিচিতি তৈরি হয় এবং খুব দ্রুত তাঁদের এই পরিচিতি গভীর সখ্যে পরিণত হয়েছিল। ভগৎ সিংয়ের সান্নিধ্যে বটুকেশ্বরের বৈপ্লবিক চেতনার আরও বিকাশ ঘটেছিল। তিনি এই যোগাযোগের সূত্র ধরে গুপ্ত বিপ্লবী সংগঠন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়ে পড়েন, যা পরবর্তীকালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে পরিচিত হয়েছিল। এই সংগঠনটির উদ্দেশ্য ছিল বিপ্লবী অভ্যুত্থান ঘটিয়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। অচিরেই তিনি বিপ্লবী চন্দ্রশেখর আজাদের ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হন। ভগৎ সিং, সুখদেবের পাশাপাশি তিনিও বোমা বানানোয় ক্রমশই দক্ষ হয়ে ওঠেন। HSRA ছাড়াও তিনি নওজওয়ান ভারত সভা ও কমিউনিস্ট কনসলিডেশনের সঙ্গে যুক্ত ছিলেন। কথিত আছে বটুকেশ্বর দত্ত উত্তর ভারতের বিপ্লবী গোষ্ঠীর সাথে যতীন্দ্রনাথ দাসের পরিচয় করিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে এই যতীন্দ্রনাথ অচিরেই হয়ে উঠেছিলেন বোমা বানানোর কাজে বিপ্লবীদের দীক্ষাগুরু। বিপ্লবী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার কেন্দ্রীয় আইনসভায় ভারতীয় প্রতিরক্ষা বিল পাশ করার সিদ্ধান্ত নেয়। HSRA সিদ্ধান্ত নেয় সংসদ ভবনে বোমা ছুঁড়ে তারা এই বিলটির বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। তাদের উদ্দেশ্য বোমা ফাটিয়ে কাউকে হত্যা করা বা ত্রাস সৃষ্টি করা ছিল না, বরং উদ্দেশ্য ছিল ব্রিটিশদের শোষণমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদকে সারা দেশের সামনে তুলে ধরা। 1929 সালের 8ই এপ্রিল ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে ঢুকে দর্শকদের গ্যালারি থেকে 2টি বোমা নিক্ষেপ করেন। বোমাগুলি তাঁরা এমনভাবে নিক্ষেপ করেছিলেন যাতে কেউ নিহত বা আহত না হয়। বোমা নিক্ষেপের পর তাঁরা ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে সংসদ ভবন মুখরিত করে তোলেন এবং প্রচারপত্র ছড়িয়ে দেন। প্রচারপত্রে তাঁরা তুলে ধরেছিলেন যে ট্রেড ডিসপিউট ও পাবলিক সেফটি বিল এবং লালা লাজপত রায়ের হত্যার বিরোধিতা করতেই তাঁরা এই কাজ করেছেন। ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত পরিকল্পনা মাফিক ধরা দেন, যেহেতু তাঁদের উদ্দেশ্য ছিল
ভগৎ সিংয়ের ভাষায় বধিরদের শোনানো, দেশের সমস্যা সম্পর্কে উদাসীন নেতাদের ব্রিটিশদের জনবিরোধী আচরণ সম্পর্কে সচেতন করে তোলা। গ্রেপ্তার হওয়ার পর তাঁরা আদালতে রাজনৈতিক বন্দীর সম্মান দাবি করে এক ঐতিহাসিক অনশনে বসেন এবং প্রাথমিকভাবে কিছু অধিকার আদায় করে নিতে সক্ষম হয়েছিলেন। আদালতে তাঁরা তাঁদের বলিষ্ঠ বক্তব্যের মধ্যে দিয়ে দেশের মুক্তির জন্য অস্ত্র ধরার প্রয়োজনীয়তা কতটা তা তুলে ধরেছিলেন। বিচারে ভগৎ সিং, সুখদেব ও বটুকেশ্বর দত্তকে ৩০৭ নম্বর ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয়া হয়। তবে এরই মধ্যে সন্ডার্স হত্যা মামলায় সুখদেব ও ভগৎ সিংকে ফাঁসির সাজা শোনানো হয়। বটুকেশ্বর দত্তকে আন্দামানের সেলুলার জেলে পাঠানো হয়। সেলুলার জেলে ব্রিটিশ পুলিশের নির্মম শোষণে বহু বিপ্লবী সেই সময় শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেন। বটুকেশ্বর দত্তকে সেলুলার জেলের ওয়াটার সলিটারি সেলে রাখা হয়, যেখানে অবিরত জল পড়ত কিন্তু কোনো আলো ঢুকত না। তার ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। অনেকের মতে তিনি দুরারোগ্য টিবিতে আক্রান্ত হয়ে পড়েছিলেন। মেজদা বিশ্বেশ্বর দত্তের প্রচেষ্টায় ও ভগ্ন স্বাস্থ্যের কারণে শাস্তির মেয়াদ কমানো হয় এবং ১৯৩৮ সালে তাঁকে মুক্তি দেয়া হয়। মুক্তি দেয়া হলেও বাংলা পাঞ্জাবে তাঁর প্রবেশ নিষিদ্ধ করা হয়। সেই সময় তিনি দিল্লি ও বিহারে থাকতেন। দুরারোগ্য অসুখের জন্য জেল থেকে মুক্তি পেলেও অসুখ তাঁর বিপ্লবী চেতনাকে দমিয়ে রাখতে পারেনি। মুক্তি পাওয়ার পর তিনি ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন। ১৯৪৩ সালে তিনি ফের গ্রেপ্তার হন। ৪ বছর পর তিনি মুক্তি পেয়েছিলেন। স্বাধীন ভারতবর্ষ এই আজন্ম বিপ্লবীকে যথাযোগ্য মর্যাদা দিতে পারেনি। ভগ্নস্বাস্থ্য সত্ত্বেও বটুকেশ্বর দত্তকে সিগারেট কোম্পানির এজেন্ট হিসাবে কাজ করতে হয়েছিল। পরবর্তীকালে পাউরুটি বেচে পরিবহন ব্যবসায় অংশ নিয়েও উপার্জন করার চেষ্টা করেছিলেন বটুকেশ্বর দত্ত। ভারত সরকার তার জন্য কোনো সুবিধাজনক চাকরির ব্যবস্থা করেনি। প্রৌঢ় বয়সে এবং অশক্ত শরীরে বিভিন্ন পেশা অবলম্বন করেও স্বাভাবিকভাবেই তিনি সফল হননি। বটুকেশ্বর দত্তের প্রতি রাষ্ট্রীয় এই অবহেলা বজায় ছিল তার মৃত্যু পর্যন্ত। জীবনের শেষ সময় ১৯৬৩ সালে বিহারের রাজ্যপাল আনন্দ আয়াঙ্গার তাঁকে বিহার প্রধান পরিষদের সদস্য মনোনীত করলেও কিছুদিনের মধ্যেই তাঁকে পদ থেকে সরিয়ে দেয়া হয়। এই ঘটনা বটুকেশ্বর দত্তের আত্মসম্মানে লেগেছিল। ১৯৬৪ সালে বটুকেশ্বর দত্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার অনেক চেষ্টা চরিত্র করেছিলেন, কিন্তু কোনো বেড পাননি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বটুকেশ্বরের একদা বিপ্লবী সহযোদ্ধা চমনলাল আজাদ এক দৈনিকে চিঠি লিখেছিলেন, যার মূল বক্তব্য ছিল, বটুকেশ্বর দত্তের মতো একজন সাহসী মানুষকে অকৃতজ্ঞ ভারতবর্ষে জন্ম দিয়ে ঈশ্বর অত্যন্ত ভুল করেছেন, যাকে আজ সেই দেশে প্রাণ নিয়ে টিকে থাকার জন্য লড়াই করতে হচ্ছে। চমনলালের এই প্রতিবাদী চিঠি জনমানসে ক্ষোভের আগুন জ্বালিয়ে তোলে। অন্যান্য কিছু পত্রিকাতেও সরকারের ভূমিকার রূঢ় সমালোচনা শুরু হয়। রাজ্যজোড়া প্রতিবাদের প্রতিক্রিয়ায় পাঞ্জাব সরকার তাঁর চিকিৎসা বাবদ ১,০০০ টাকা খরচ করে। পাশাপাশি পাঞ্জাব সরকার দিল্লি অথবা চণ্ডীগড়ে তাঁর চিকিৎসার প্রস্তাব দিলে বিহার সরকার নড়েচড়ে বসে এবং তাঁর চিকিৎসার ব্যবস্থা করে। ১৯৬৪ সালের ২২শে নভেম্বর বটুকেশ্বর দিল্লির সবরমতী হাসপাতালে পৌঁছান। তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছিল। শোনা যায়, মৃত্যুশয্যায় বটুকেশ্বর ক্রমাগত খেদোক্তি করে যাচ্ছিলেন, যে শহরের জন্য আমি একসময় বোমা তৈরি করেছিলাম, সেই শহরের কাছে কি আজ আমি বোঝা হয়ে গেলাম? ছেলের বন্ধুর জীবনের এই শেষ মুহূর্তে পাশে এসে দাঁড়িয়েছিলেন ভগৎ সিংয়ের মা বিদ্যাবতী দেবী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৯৬৫ সালের ২০শে জুলাই চিকিৎসাধীন অবস্থায় বটুকেশ্বর দত্তের মৃত্যু হয়। পাঞ্জাবের ফিরোজপুরে হুসেইনওয়ালা এলাকায় বটুকেশ্বর দত্তের দেহ তার প্রিয় সহযোদ্ধা ভগৎ সিংয়ের সমাধির পাশে শায়িত রয়েছে।
বটুকেশ্বর দত্তের নামে দিল্লিতে এয়ারপোর্টের পাশে একটি রাস্তার নাম বটুকেশ্বর দত্ত কলোনি রাখা হয়েছে। অনিল ভার্মা বটুকেশ্বর দত্তের ওপর বটুকেশ্বর দত্ত ভগৎ সিংকে সহযোগী নামে একটি বই লিখেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।